Hello friends, once again welcome to the YouTube channel Pathshala 24/7 Education for All and online platform এবং যারা যারা তোমরা আমার এই ভিডিও দেখছো তোমাদের ফেসবুক পেজ Pathshala 24/7 তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে স্পেস অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম ইন ইন্ডিয়া, মানে স্বাধীনতার পরে ভারতের মহাকাশ গবেষণা নিয়ে এবং নিউক্লিয়ার যে সমস্ত প্রোগ্রাম নেওয়া হয়েছে তো ইন্ডিয়াতে স্বাধীনতার পর, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তো একই একটা সেশনে তো দুটো টপিক নিয়ে আলোচনা করা খুবই লেন্দি একটা প্রসেস হয়ে যাবে বলে আজকের এই সেশনে আমরা আলোচনা করে নেব যে স্পেস প্রোগ্রাম ইন ইন্ডিয়া, মানে মহাকাশ গবেষণা নিয়ে ভারত স্বাধীনতার পরে কী পদক্ষেপ নিয়েছে। তো তোমাদেরকে ভিডিও শুরু করার আগে জাস্ট একটা অনুরোধ করবো, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি তোমরা উইদাউট স্কিপ করে দেখবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং একটা শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই ভিডিও তোমার ফেসবুক পেজে দেখছো Pathshala 24/7, সেই ভিডিওটাকে তোমরা লাইক করে এবং আমার পেজে তোমরা জয়েন হয়ে যেতে পারো এরকমই ইম্পর্টেন্ট কিছু ভিডিও আপডেটসের জন্য। তো শুরু করছি। স্পেস প্রোগ্রাম ইন ইন্ডিয়া। ডিউরিং দ্য আর্লি 1960s দ্য স্পেস রিসার্চ অ্যাক্টিভিটিস ওয়ার ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া। তাহলে ভারতে প্রথম মহাকাশকে নিয়ে যে গবেষণা শুরু হয়েছিল কবে? 1960-এর দশকে। দেন স্যাটেলাইটস ওয়ার এক্সপেরিমেন্টাল স্টেজ ইভেন ইন দ্য ইউএসএ। এবং যে সময়ের কথা আমি বলছি, মানে 1960 সালের কথা, সেই সময় ইভেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে আমেরিকাতেও কিন্তু স্যাটেলাইট যে ব্যাপার স্যাপার সেটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল স্টেজে ছিল, মানে তারাও কিন্তু ওই সময় স্যাটেলাইটকে ডেভেলপ করতে পারেনি। ইউএসের কথা বলছি। ঠিক তখন সেই 1960 সালের দশক থেকেই কিন্তু ভারতে স্পেস প্রোগ্রাম নিয়ে বা স্পেস রিসার্চ নিয়ে কিন্তু কাজকর্ম শুরু হয়ে যায়। উইথ দ্য লাইভ টেলিকাস্ট অফ টোকিও অলিম্পিক। ওই সময় টোকিও অলিম্পিক সংগঠিত হয়েছিল। তো সেই টোকিও অলিম্পিক্সের গেমস অ্যাক্রস দ্য স্পেসিফিক বাই দ্য আমেরিকান স্যাটেলাইট সিনকম 3। এবং টোকিও অলিম্পিক্সের যে গেমস, সেটাকে লাইভ টেলিকাস্ট করা হয়েছিল সমস্ত ইউরোপের দেশগুলোতে এবং প্যাসিফিক যে ওশিয়ান সেটা পার করেও। এবং সেটা করা হয়েছিল কিসের দ্বারা? আমেরিকান স্যাটেলাইট সিনকম 3 এর দ্বারা। সেই আমেরিকান স্যাটেলাইট সিনকম 3 এর দ্বারা। এটা দেখার পরেই ডক্টর বিক্রম সারাভাই কুইকলি রেকগনাইজ দ্য অ্যাডভান্টেজ অফ স্পেস টেকনোলজি ফর ইন্ডিয়া। মানে ডক্টর বিক্রম সারাভাই বুঝতে পারলেন যে ভারতেও এই মহাকাশ গবেষণার যে ক্ষেত্র বা এই মহাকাশ গবেষণাটা করাটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা যুগান্তকারী হতে চলেছে সেটার গুরুত্বটা অনুধাবন করতে পারলেন তিনি। তাহলে আমাদেরকে বলতেই হবে টোকিও অলিম্পিক্সের যে লাইভ সম্প্রসারণ, সেটা সিনকম 3, যেটা আমেরিকার একটা স্যাটেলাইট ছিল, সেটার মাধ্যমে যখন টোটাল যে আমাদের প্যাসিফিক ওশান যে প্যাসিফিক রিজিয়ন আছে, সেই প্যাসিফিক রিজিয়নে যখন সেটাকে দেখানো হলো, সেটা দেখার পরেই ডক্টর বিক্রম সারাভাই কিন্তু রেকগনাইজ করতে পারলেন যে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু স্পেস টেকনোলজির অ্যাডভান্টেজ হওয়ার প্রয়োজন রয়েছে। অ্যাট দ্য ফার্স্ট স্টেপ, তাহলে একদম প্রথম ধাপে ইনকোস্পার বলে একটা অর্গানাইজেশন স্থাপন করা হলো, যার পুরো নাম হচ্ছে কি? দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। নামটা মনে রাখবো, ইনকোস্পার। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি অফ স্পেস রিসার্চ ওয়াজ ফর্মড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। তাহলে আমাদের যে অ্যাটমিক এনার্জি দপ্তর রয়েছে, তো তার আন্ডারে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ INCOSPAR বলে একটা কমিটি স্থাপন করা হলো। এবং তাদের নেতৃত্ব কে দিলেন? আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর বিক্রম সারাভাই অ্যান্ড ডক্টর রামানাথন। তাহলে ডক্টর বিক্রম সারাভাই এবং ডক্টর রামানাথনের লিডারশিপে ইনকোস্পার বলে একটা কমিটি স্থাপন করা হলো ইন 1962, 1962 সালে, ডিউরিং নেহেরু। মানে সেই সময় তাহলে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন কে? পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে আমরা বলতেই পারি স্পেস প্রোগ্রামের সব থেকে প্রাথমিক স্টেপে প্রথম যে কমিটিটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে INCOSPAR, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। এটা কাদের লিডারশিপে তৈরি হয়েছিল? ডক্টর বিক্রম সারাভাই অ্যান্ড ডক্টর রামানাথন। ডক্টর বিক্রম সারাভাইকে আমরা কি বলি? ফাদার অফ ইন্ডিয়ান স্পেস বলে থাকি কিন্তু আমরা, মানে ভারতের যে মহাকাশ গবেষণা তার জনক হচ্ছেন কিন্তু ডক্টর সারাভাই এবং ডক্টর রামানাথন। ইনাদের লিডারশিপে কিন্তু INCOSPAR গঠিত হয় 1962 সালে। আমি বারবার বলছি ডিউরিং নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু হচ্ছে তখন আমাদের প্রধানমন্ত্রী। পরবর্তীকালে এই ইনকোস্পার বা ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চটাই পরবর্তীকালে ইসরোতে ট্রান্সফার হয়ে যায়। এটা ফুল ফর্ম রয়েছে কি? দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ওয়াজ লেটার ফর্মড অন 15 আগস্ট 1969। তাহলে প্রথম স্টেজে আমাদের মহাকাশ গবেষণা নিয়ে একটুকু যে রিসার্চ আমরা ডেভেলপ করেছিলাম, তো সেটা হয়েছিল কাদের নেতৃত্বে? INCOSPAR এর নেতৃত্বে। পরবর্তীকালে ইসরো সেট আপ করা হলো, সেটা কত সালে? 1969-এ। তো এখান থেকে যদি বলে দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তার সেট আপ কত সালে, সেটা হয়ে যাবে 1969।
যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়, বর্তমানে ব্যাঙ্গালুরুতে, এবং যার হেড বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্বকে সামলাচ্ছেন আমরা সকলেই জানি কে সিভান। এই ইসরো যে ফর্ম করা হলো তার মেন পারপাসটা কী ছিল? মেন পারপাস কী ছিল? র্যাপিড ডেভেলপমেন্ট অফ স্পেস টেকনোলজি। আমাদের যে মহাকাশের যে টেকনোলজি সেটা র্যাপিড ডেভেলপমেন্টের জন্যই কিন্তু ইসরো স্থাপন করা হয়েছিল। এবং মেন টার্গেট বা অবজেক্টিভ, এটা ছিল উদ্দেশ্য। আর মেন যদি আমি অবজেক্টিভ বা লক্ষ্যের কথা বলি বা টার্গেটের কথা বলি, তাহলে এটা কোন কোন জিনিসের উপর কাজ করে? মেনলি ইসরো, দেখো তোমরা ইসরো নাম তো সকলেই শুনেছো, কিন্তু কোন তিনটে জিনিসের উপর কাজ করে হয়তো বা এমন করে জানো নি যে তিনটে যে মেন জিনিসের উপর ইসরো কাজ করে থাকে সেটা হলো কি? রিমোট সেন্সিংয়ের উপরে কাজ করে থাকে, টেলিকমিউনিকেশন এবং মেট্রোলজি, মানে আমাদের আবহবিদ, মানে যে আবহাওয়ার রিলেটেড যে আমাদের যে আপডেট আসে সেটাও কিন্তু ইসরোর জন্য, ইসরো স্যাটেলাইট লঞ্চ করে রেখেছে বলে। তাহলে ইসরো মেনলি তিনটে জিনিসের উপরে কাজ করে থাকে। একটা নাম্বার 1 হচ্ছে রিমোট সেন্সিং, নাম্বার 2 হচ্ছে টেলিকমিউনিকেশন, এবং নাম্বার 3 হচ্ছে মেট্রোলজি। এবং ইসরোর কথা যদি বলি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই ইসরো হলো কি? ইট ইজ ওয়ান অফ দ্য 6th লার্জেস্ট স্পেস এজেন্সিস ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই ইসরো হলো কিন্তু বিশ্বের মধ্যে যদি যে 6টা মেন স্পেস এজেন্সি আছে, মানে আমেরিকার নাসা, জাপানের জাকসা, রাশিয়ার স্পেস এজেন্সি, চাইনিজ স্পেস এজেন্সি, এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে যে ইউরোপিয়ান নেশন যে একটা স্পেস এজেন্সি রয়েছে, সেই 5টা বাদ দিলে, এবং নাসা, এই 6টাকেই মেনলি ধরা হয় বিশ্বের মধ্যে সবথেকে বড় স্পেস এজেন্সি। তো সেই 6টা লার্জেস্ট স্পেস এজেন্সির মধ্যে ওয়ান অফ দেম কিন্তু হচ্ছে ইসরো। দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড স্পেস কমিশন ওয়াজ সেট আপ ইন 1972। তাহলে আমরা কি জানলাম? প্রথমে যে কমিটিটা স্থাপন করা হয়েছিল সেই কমিটির নাম আমরা কি জেনেছিলাম? সেই কমিটিটা ছিল দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, INCOSPAR। এটা কোন মিনিস্ট্রির আন্ডারে ছিল? দেখো, আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। পরবর্তীকালে 1972-তে দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস এবং স্পেস কমিশন সেট আপ করা হলো। তাহলে 1972 সালে, তাহলে 1969-এ কিন্তু অলরেডি আমরা কি করেছি? ইসরো সেট আপ হয়ে গেছে 1969-এ, এবং 1972 সালে ডিপার্টমেন্ট অফ স্পেস এবং স্পেস কমিশন সেট আপ করা হলো, এবং ইসরোকে নিয়ে আসা হলো ডিপার্টমেন্ট অফ স্পেসের আওতায়। তাহলে এর আগে, মানে 1972 আগে পর্যন্ত, মানে আমি বলতে চাইছি 1972 আগে পর্যন্ত, মানে 1969 থেকে 1972 পর্যন্ত ইসরো কাজ করেছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে। 1972 সালে ন্যাশনাল স্পেস কমিশন এবং ডিপার্টমেন্ট অফ স্পেস স্থাপন হওয়ার পরে ইসরোকে নিয়ে আসা হলো ডজের আন্ডারে, মানে ডিপার্টমেন্ট অফ স্পেসের আন্ডারে। তাহলে বর্তমানে তোমাদেরকে যে প্রশ্ন করে যে ইসরো কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে, তখন সেটা উত্তর হয়ে যাবে কিন্তু ডিপার্টমেন্ট অফ স্পেস, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েশন ফর্মে ডজ বলে থাকি। এবং ইসরোকে তার আওতায় নিয়ে আসা হলো কত সালে? সেটা না 1972 1st of June। তাহলে 1st June 1972 ইসরো ডসের আন্ডারে এলো। 2 মেজর অপারেশনাল সিস্টেম অফ ইসরোর দুটো মেজর অপারেশনাল সিস্টেম রয়েছে। তাহলে ইসরোর মেজর অপারেশনাল সিস্টেম দুটো রয়েছে। নাম্বার 1 কি? ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট, যেটাকে আমরা ইনসার্ট বলি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট, ইনসার্ট বলে থাকি। এটা কিসের জন্য? এটা কোন কোন বিষয়ের উপর কাজ করে থাকে? ফর টেলিকমিউনিকেশন, টিভি ব্রডকাস্টিং অ্যান্ড মেট্রোলজিক্যাল সার্ভিস। এবং ইনসার্ট মানে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট যেটা আছে, এটা হচ্ছে একটা জয়েন্ট ভেনিউর কার মধ্যে? অফ ডস, মানে ডিপার্টমেন্ট অফ স্পেস, ডট মানে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, IMD ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, অ্যান্ড অল ইন্ডিয়া রেডিও অ্যান্ড দূরদর্শন। তাহলে ইনসার্ট যে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট যেটা, এটা কোন ডিপার্টমেন্টের একটা মিলিত একটা প্রজেক্ট? না ডস ডিপার্টমেন্ট অফ স্পেস, ডট ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, IMD ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এবং অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের। এবং আর একটা অপারেশনাল সিস্টেম রয়েছে ইসরো, সেটাকে বলি আমরা ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট, যেটাকে শর্ট ফর্মে আমরা বলে থাকি IRS। তাহলে একটা হচ্ছে ইনসার্ট, যেটাকে বলি ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট, একটা হচ্ছে IRS ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। ইনসার্ট কিসের উপরে কাজ করে? না টেলিকমিউনিকেশন, টিভি ব্রডকাস্টিং এবং মেট্রোলজিক্যাল সার্ভিসের উপরে। এবং IRS কিসের উপরে কাজ করে? ফর ন্যাচারাল রিসোর্সেস। এই যে কিছুদিন আগে একটা সোনার খনির কথা তোমরা শুনছিলে, তো সেটা সেই ধরনের কাজের জন্য, ন্যাচারাল রিসোর্সের জন্য। অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে আচমকা যখন প্রাকৃতিক বিপর্যয় চলে আসে সেটা থেকে আমরা নিস্তার পেয়ে থাকি। এই ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট সেই কাজটা করে থাকে।
তাহলে ইনসার্ট কার কার মিলিত প্রজেক্ট আমরা দেখেছিলাম DOS.IMD এবং অল ইন্ডিয়া রেডিও দূরদর্শনের। আর উল্টো থেকে IRS কার কার প্রজেক্ট না, ইট ইজ অ্যান আর্থ অবজারভেশন স্যাটেলাইট। তাহলে IRS আমাদের পৃথিবীকে পর্যবেক্ষণ করে চলেছে কন্টিনিউ, সেই ধরনের একটা স্যাটেলাইট। এটাকে বিল্ড করা হয়েছে, বানানো হয়েছে, লঞ্চ করা হয়েছে এবং মেনটেন করা হয় শুধুমাত্র ইসরোর দ্বারা। তাহলে এটাকে একমাত্র ইসরো পরিচালনা করে। বোঝা গেল? তাহলে ইসরো দুটো যে মেন অপারেশনাল সিস্টেম রয়েছে, একটা রয়েছে ইনসার্ট, সেটা কার কার মিলিত একটা জয়েন্ট ভেঞ্চার আমি বললাম, এবং একটা রয়েছে IRS, সেটাকে কিন্তু বিল্ড, লঞ্চ এবং একমাত্র একা মেনটেন করে কে না, ইসরো। এবার আমরা দেখে নেব ইন্ডিয়ার বা ইসরোর কিছু স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেলস আছে। দেখো ভেহিকেলস স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। যে স্যাটেলাইটটাকে যে আমরা মহাকাশে কি লঞ্চ করব, তো কিছু দ্বারা গিয়ে তো লঞ্চ করি, তোমরা লঞ্চিং নিশ্চয়ই দেখেছো, লাইভ দেখানো হয় অনেক সময়। তো যেটার দ্বারা লঞ্চ করা হয় সেটাকে বলা হয় স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেলস। তো ইসরোর বর্তমানে স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেলস কতগুলো রয়েছে? সবার প্রথমে ছিল SLV, যেটাকে বলি আমরা স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। ইট ইজ ইন্টেন্ডেড টু রিচ আ হাইট অফ 500 কিলোমিটার্স। তার মানে এটা শুধুমাত্র 500 কিলোমিটার মতন ওপরে পৌঁছাতে পারতো, অ্যান্ড ক্যারি এ পেলোডস অফ 40 কিলোগ্রামস, এবং এটা 40 কিলোগ্রাম কিন্তু ওজন ওঠাতে সমর্থ ছিল। এটা SLV একদম প্রাথমিক স্টেজে। সেকেন্ড স্টেজে ইসরো ডেভেলপ করলো ASLV, যার পুরো নাম হচ্ছে কিনা আর্গুমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। দেখো এখান থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন কিন্তু সেট হয়ে যায়। তো ASLV যার পুরো ফর্ম হচ্ছে কিনা আর্গুমেন্টেড স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল। আর যে ASLV ইজ ইন্টেন্ডেড টু রিচ ফার্দার রিচ, তাহলে আগের SLV রিচ ছিল 500 কিলোমিটার, ASLV আরও ফার্দার রিচের জন্য বানানো হলো, উইথ দ্য ক্যাপাবিলিটি অফ প্লেসিং 150 কিলোগ্রাম স্যাটেলাইট। এবং SLVর যে ক্যাপাসিটি ছিল 40 কিলো, এবার ASLVর ক্যাপাসিটি 40 কিলো থেকে বেড়ে কত হলো না 150 কিলো হলো, ইন্টু আর্থস লো অরবিট। এবং এটা আর্থের লো অরবিটে গিয়ে কিন্তু স্যাটেলাইটকে লঞ্চ করতে পারতো। তোমরা একটা নতুন জিনিস শিখলে, লো অরবিট। আমরা প্রায়ই শুনে থাকি আর্থে যে লো অরবিট বা হাই অরবিট বা মিডল অরবিট, এগুলো কি দেখো তারপরে আমি আলোচনা করে দিচ্ছি। তো অরবিট কিন্তু 3 ধরনের হয়ে থাকে। অরবিট ইজ অফ 3 টাইপস। একটা হচ্ছে লো আর্থ অরবিট, একদম নিচে যেটা, সেটা কত থেকে কত কিলোমিটারের মধ্যে, 160 থেকে 2000 কিলোমিটারের মধ্যে। একটা হয় মিডিল আর্থ অরবিট, যেটা 2000 থেকে 3600 কিলোমিটারের মধ্যে। আর একটা হয় হাই আর্থ অরবিট, সেটা হচ্ছে 3600 কিলোমিটারের ওপরে। তাহলে অরবিট নিয়ে আলোচনা করে দিলাম। লো আর্থ অরবিট হচ্ছে 160 থেকে 2000 কিলোমিটার, মিডিল আর্থ অরবিট হচ্ছে 2000 থেকে 3600 কিলোমিটার, এবং হাই আর্থ অরবিট হচ্ছে আপ টু 36,000 কিলোমিটার পর্যন্ত। তাহলে SLV এবং ASLV দেখে এসেছিলাম আমরা, স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এবং আর্গুমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের বলে। PSLV ডেভেলপ করলো ইসরো। PSLV ফুল ফর্ম কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যেটাকে আমরা বলি PSLV। PSLV কি করে? ইট অ্যালাউস টু লঞ্চ IRS স্যাটেলাইট। IRS স্যাটেলাইটে দেখলাম আমরা, যেটাকে সম্পূর্ণ নিজে বানায় এবং যেটাকে টোটাল একা দেখাশোনা করে ইসরো। একটু আগে দেখলাম যে দুটো যে ধরনের প্রজেক্ট ছিল, IRS তার মধ্যে দ্বিতীয়টা দেখে এসেছিলাম। সে IRS স্যাটেলাইটটাকে লঞ্চ করে কিন্তু PSLV, এবং এটা কোন অরবিটে কি লঞ্চ করে আসে? সান সিনক্রোনাস অরবিট। তো এখান থেকে একটা কোশ্চেন সেট হয়ে যায় যে PSLV স্যাটেলাইটকে কি স্যাটেলাইটকে লঞ্চ করে না IRS স্যাটেলাইটকে লঞ্চ করে, মানে রিমোট সেন্সিং স্যাটেলাইটকে লঞ্চ করে। কোথায় লঞ্চ করে না সান সিনক্রোনাস অরবিটে গিয়ে লঞ্চ করে আসে। আর আরেকটা লঞ্চ ভেহিকেল আছে, সেটাকে বলি আমরা GSLV। এটা একটু আমি আন্ডারলাইন করতে ভুলে গেছি, GSLV, যেটার ফুল ফর্ম হচ্ছে কিনা জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তাহলে PSLV IRS স্যাটেলাইটকে লঞ্চ করলো সান সিনক্রোনাস অরবিটে, আর GSLV মানে হচ্ছে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এবং GSLVকে ডিজাইন করা হয়েছে মেনলি টু ডেলিভার কমিউনিকেশন স্যাটেলাইট। তাহলে এখান থেকে দেখো কোশ্চেন সেট হয়ে যাবে। তাহলে PSLV কী ধরনের স্যাটেলাইট লঞ্চ করে না রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করে, এবং GSLV কী ধরনের স্যাটেলাইট লঞ্চ করে না কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করে। তাহলে 4 রকমের লঞ্চিং ভেহিকেলস আমরা দেখে এলাম। একটা ছিল, প্রথমে ছিল লঞ্চিং স্যাটেলাইট ভেহিকেল LSV ছিল, তারপর নাম্বার 2তে ছিল ASLV, প্রথমে ছিল SLV স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তারপর আমরা 2 নম্বর দেখেছিলাম ASLV আর্গুমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। 3 নম্বর আমরা দেখেছিলাম PSLV পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যেটা রিমোট সেন্সিং স্যাটেলাইটকে লঞ্চ করায়। আর নাম্বার 4 আমরা দেখে এসেছি GSLV জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যেটা কমিউনিকেশন স্যাটেলাইটকে লঞ্চ করায়। এবার আমরা জানবো ইসরোর কিন্তু কতগুলো সেন্টার রয়েছে। ইসরোর কিন্তু সারা ইন্ডিয়া জুড়ে অনেকগুলো সেন্টার রয়েছে। তো সেই সেন্টার, ইসরোর কতগুলো সেন্টার রয়েছে, সেই সবগুলো সেন্টার সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে ইসরোর সেন্টারগুলো আমরা এক এক করে এবার দেখে নিতে চাইছি। তো প্রথমে ইসরো যে সেন্টার রয়েছে, প্রথমে ফার্স্ট সেটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, VSSC। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় রয়েছে? তিরুবনন্তপুরমে রয়েছে।
নেক্সট নাম্বার 2 হচ্ছে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার এলপিএসসি। তারপর সতীশ ধাবন স্পেস সেন্টার, এটা তো জানো তোমরা, শ্রীহরিকোটাতে রয়েছে। নেক্সট রাও স্যাটেলাইট সেন্টার ইউআরএসসি যেটাকে বলা হয়। তারপর ইসরো প্রোপালশন সেন্টার আইপিআরসি রয়েছে। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে এসএসসি। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার রয়েছে এনআরএসসি। ন্যাশনাল রিমোট সেন্সিং ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার যেটা রয়েছে সেটা রয়েছে হায়দ্রাবাদে। নেক্সট ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক রয়েছে। ইসরোর ইন্টারশিয়াল সিস্টেমস ইউনিট রয়েছে IISU। তারপর রয়েছে ল্যাবরেটরি ফর ইলেকট্রো অপটিক সিস্টেমস LEOS। তারপর রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল কমিউনিকেশন ইউনিট DECU। নেক্সট রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং যেটাকে বলে IIRS, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, এটা দেরাদুনে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, দেখবে তোমরা শুনে থাকবে সবাই রিমোট সেন্সিংয়ে পড়াশোনা করতে যায় দেরাদুনে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং দেরাদুনে রয়েছে। নেক্সট মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি MCF। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড ইসরো HQ। আর রয়েছে অ্যান্ট্রিক্স। এই অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড কিন্তু হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে 1992 থেকে। তাহলে 1992 থেকে এটা হচ্ছে একটা কি বলবো প্রাইভেট একটা প্রাইভেট কোম্পানি যেটা কিন্তু গভর্নমেন্ট যেটাকে অ্যাকোয়ার করে রয়েছে। এবং অ্যান্ট্রিক্সকে বলা হয় কি ইসরো বলা হয় মার্কেটিং আর্ম। তাহলে অ্যান্ট্রিক্সকে বলা হয় ইসরোর মার্কেটিং আর্ম বলা হয়। মানে তোমরা প্রায়শই শুনে থাকবে ইসরো যে শুধুমাত্র ইন্ডিয়ার বিভিন্ন স্যাটেলাইট লঞ্চ করে সেটাও কিন্তু না, তোমরা কখনো কখনো দেখবে শ্রীলঙ্কা, মালদ্বীপস এই সমস্ত ছোটোখাটো দেশগুলো বা অনেক সময় অনেক বড় ইউরোপিয়ান কান্ট্রির স্যাটেলাইটকেও কিন্তু ইন্ডিয়া লঞ্চ করায়। কারণ ইন্ডিয়ার কাছে যে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল রয়েছে সেটা কিন্তু খুবই অ্যাকিউরেট এবং খুবই কম খরচ সাপেক্ষ, মানে খুবই কম খরচে একদম অ্যাকিউরেট ল্যান্ডিং কিন্তু করাতে পারে ইসরোর যে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল রয়েছে। এই জন্য অনেক সময় ইসরো কিন্তু বাইরের দেশের অনেক স্যাটেলাইটকেও লঞ্চ করায়। তো সেই লঞ্চিংয়ের যে গোটা ব্যাপারটা বা মার্কেটিং যে ব্যাপারটা, মানে তার যে ডিলটা কিভাবে হবে, সেই অ্যান্ট্রিক্সের মাধ্যমে কিন্তু বাইরের কোনো দেশকে আসতে হবে ইসরোর কাছে আর কি। মানে তার জন্য অ্যান্ট্রিক্সকে বলা হয় কিন্তু মার্কেটিং আর্ম। তাহলে ইসরোর মার্কেটিং আর্মের কথা বলতে গেলে আমাকে অ্যান্ট্রিক্সের কথা বলতে হবে। এটা 1992-তে ফর্ম করা হয়েছিল। এটা একটা প্রাইভেট কোম্পানি লিমিটেড, কিন্তু গভর্নমেন্ট অ্যাকোয়ার করে রেখেছে। আর রয়েছে NSIL, নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। এই নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডকেও রিসেন্টলি ফর্ম করে রয়েছিল, যেটার ফুল ফর্ম রয়েছে NSIL, যেটাকে বলে আমরা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। এবং এখানে কি হয় বিভিন্ন, যেমন আমরা অ্যান্ট্রিক্সকে দেখলাম যে ইসরোর এটা হচ্ছে মার্কেটিং আর্ম, তেমনি NSIL হলো ইসরোর কিন্তু একটা হচ্ছে কমার্শিয়াল আর্ম। মানে ইসরোতে যে সমস্ত প্রোডাক্ট বা যে সমস্ত কি বলবো কমার্শিয়াল যে সমস্ত যত প্রমোশন হয়ে থাকে ইসরোর, কমার্শিয়াল যত প্রমোশন হয়ে থাকে সে বিভিন্ন প্রোডাক্টসের হতে পারে, অন্য কিছু হতে পারে, সেগুলো সবই কিন্তু NSIL ডিল করে। তাহলে অ্যান্ট্রিক্স এবং NSIL দুটো মনে রেখো। অ্যান্ট্রিক্স তার মানে হলো মার্কেটিং আর্ম এবং NSIL হলো কিন্তু কমার্শিয়াল আর্ম। যদি বলে ইসরোর মার্কেটিং আর্মের নাম কি, তাহলে হয়ে যাবে অ্যান্ট্রিক্স, এবং যদি বলে ইসরোর কমার্শিয়াল আর্মের নাম কি, তাহলে হয়ে যাবে কিন্তু NSIL, যেটাকে বলি আমরা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। তাহলে এতগুলো ইসরোর কিন্তু সেন্টার রয়েছে, যেগুলো আমরা পরপর কিন্তু দেখে এলাম। তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার তিরুবনন্তপুরমে রয়েছে, সতীশ ধাবন স্পেস সেন্টার শ্রীহরিকোটাতে রয়েছে, এরকম যেগুলো রয়েছে আমি কিন্তু বলে দিয়েছি, এগুলো মনে করে রাখতে হবে। এরপর এই তো গেল স্পেস প্রোগ্রাম। তারপর থেকে ইসরো তো দুরন্ত গতিতে কাজ করে এগিয়ে চলেছে, এবং আমরা জানি যে ইসরোকে যে বাজেট প্রত্যেকবার আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেটা অনেকটাই ন্যূনতম। কোন সেন্সে, যে পরিমাণ টাকা আমেরিকান স্পেস এজেন্সি নাসাকে দেওয়া হয়ে থাকে, আমেরিকা গভর্নমেন্ট স্যাংশন করে, বা জাকসাকে দেওয়া হয়ে থাকে জাপানের স্পেস এজেন্সিকে, বা চায়নারা যে পরিমাণ তাদের স্পেস প্রোগ্রামের জন্য তাদের যে স্পেস এজেন্সিকে দিয়ে থাকে, সেই তুলনায় কিন্তু ইসরোর বাজেট অনেক কম, কয়েক গুণ কম বলতে পারি। কিন্তু তবুও ইসরো কিন্তু একের পর এক তাদের অনবদ্য যে মার্ক সেটা কিন্তু রেখে চলেছে, ওয়ার্ল্ড স্পেসের একটা জায়গায় নাম করে নিয়েছে। তো ইসরো কিন্তু আরও ডেভেলপ হতেই পারে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি এই জায়গায় আরও ইসরোকে তাদের রেস যদি ফান্ড করে, এটুকু বলতে পারি। তো স্পেস প্রোগ্রামের হিস্ট্রি যদি বলি তো এইটুকুই বলার ছিল আমার। এবার এই স্পেস প্রোগ্রাম থেকে কয়েকটা শর্ট কোশ্চেন আমি আলোচনা করে দিতে চাই, যেগুলো তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে চলেছে, বা তোমরা যেগুলো দেখলে শর্ট কোশ্চেনটা দেখার পরে তোমাদের এই টপিক থেকে আর কিন্তু কিছু বাদ থাকছে না, সবইটুকু জানা হয়ে যাচ্ছে। তো দেখো, ইসরো স্ট্যান্ডস আন্ডার, যদি বলি ইসরো কাদের আওতায় কাজ করে, তাহলে ইসরো প্রথম যে কমিটি স্থাপন করা হয়েছিল 1962, তারপর 1969 পর্যন্ত ইসরো কিন্তু, প্রথমে তো ইসরো বলবো না, প্রথমে যে কমিটিটা ছিল তারপর ইসরো স্থাপন করা 1969-এ।
তো 1969-এর পর থেকে 1972 এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে ছিল, এবং 1972 এর পর থেকে ইসরো কিন্তু এখন কার আন্ডারে কাজ করে না, ডিপার্টমেন্ট অফ স্পেসের আন্ডারে কাজ করে। তো তোমাদেরকে যদি প্রশ্ন করে যে ইসরো কাদের আন্ডারে কাজ করে, তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু ডিপার্টমেন্ট অফ স্পেস। নেক্সট নাম্বার 2, ফার্স্ট স্যাটেলাইট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে প্রথম স্যাটেলাইটকে লঞ্চ করেছিল বা নামটা কি, সেটা হচ্ছে স্পুটনিক, তোমরা পড়েছো। এটাকে লঞ্চ করা হয়েছিল 1957 সালের অক্টোবরের 4 তারিখ, এবং এটাকে সোভিয়েত ইউনিয়ন লঞ্চ করেছিল, মানে যেটা রাশিয়া হয়ে গেছে, তখন সোভিয়েত ইউনিয়ন বলা হতো বিভাজন হয়ে যাওয়ার পূর্বে। তো সেটাকে রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন লঞ্চ করেছিল প্রথম। তাহলে বিশ্বের প্রথম স্যাটেলাইট লঞ্চ করেছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন, যার নাম ছিল স্পুটনিক 1। কত সালে না 4 অক্টোবর 1957। ইন্ডিয়ার ফার্স্ট স্যাটেলাইট ইন্ডিয়া, যদি আমাদের ভেহিকেলের দ্বারা যদি লঞ্চ করার কথা বলে থাকি, তাহলে সেটা হয়ে যাবে রোহিণী, যেটাকে আমরা লঞ্চ করেছিলাম 1979 10 অগস্ট। কিন্তু ভারতের প্রথম স্যাটেলাইটের কথা বলতে গেলে আর্যভট্ট, কিন্তু মনে করে রাখবো আর্যভট্টকে লঞ্চ করা হয়েছিল 19 এপ্রিল 1975 ফ্রম সোভিয়েত ইউনিয়ন। তাহলে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে আমরা আর্যভট্টকে লঞ্চ করেছিলাম 1975-তে। তাই ভারতের প্রথম মানে কি বলবো উপগ্রহের নাম বললে কিন্তু আর্যভট্ট হয়ে যাবে, কিন্তু এটা সোভিয়েত ইউনিয়নের সাহায্যে আমরা লঞ্চ করেছিলাম। এবং আমরা নিজে লঞ্চ করেছি কোনটা যদি প্রথম বলতে আসি, তাহলে আমাদের রোহিণীর কথা বলতে হবে, যেটা লঞ্চ করেছিলাম 1979-এ। নেক্সট, ম্যাক্সিমাম ওয়েট ক্যাপাসিটি অফ জিএসএলভি MK3। তোমরা জিএসএলভি জিওসিনক্রোনাস লঞ্চিং ভেহিকেল, যার নাম আমি বললাম, সেই জিএসএলভি MK3 এর ওয়েট ক্যাপাসিটি কত, এটা কত ওয়েট বহন করতে পারে না 4000 কিলোগ্রাম। নেক্সট, আমাদের গগন যে একটা নেভিগেশন স্যাটেলাইট ছিল গগন, সেই গগনটা কার প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের ইসরো এবং AAI মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ইসরো এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া AAI এর মিলিত একটা প্রজেক্ট হচ্ছে কিন্তু গগন, এটা একটা নেভিগেশন স্যাটেলাইট। নেক্সট নাম্বার 6, চন্দ্রায়ন ফার্স্ট, ইসরোর একটা প্রজেক্ট ছিল। এটাকে কোন ভেহিকেল লঞ্চ করেছিল, PSLV পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল C সেকেন্ড, PSLV C সেকেন্ড কিন্তু চন্দ্রায়ন ফার্স্টকে লঞ্চ করেছিল। নেক্সট, আমরা যদি বলি ইন্ডিয়ার ফার্স্ট মেট্রোলজিক্যাল স্যাটেলাইটের নাম কি, মানে আবহাওয়ার জন্য লঞ্চ করা হয়েছিল এরকম প্রথম স্যাটেলাইটটার নাম কি, তাহলে সেটা হবে কল্পনা ফার্স্ট ইসরো লঞ্চ করেছিল। যেটা সরল হলো একটা স্যাটেলাইট, যেটা একটা জয়েন্ট প্রজেক্ট কার মধ্যে, ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। তো সরল কিন্তু হচ্ছে একটা স্যাটেলাইট যেটা লঞ্চ করা হয়েছে ইন্ডিয়া এবং ফ্রান্সের মিলিত পদক্ষেপের দ্বারা। নেক্সট, দ্য হেভিয়েস্ট স্যাটেলাইট লঞ্চড বাই জিএসএলভি MK3। সব থেকে হেভিয়েস্ট স্যাটেলাইটের নাম কি, সব থেকে ভারী স্যাটেলাইট লঞ্চ করেছিল জিএসএলভি MK3, সেটার নাম কি না GSAT-29, যার ওজন ছিল 4000 কিলোগ্রাম। তাহলে সব থেকে হেভিয়েস্ট স্যাটেলাইট ইন্ডিয়ার কোনো স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বহন করেছিল, তার নাম হচ্ছে GSAT-29, যার ওজন ছিল 4000 কিলোগ্রাম। আর ইন্ডিয়া আজ অবধি সব থেকে বেশি স্যাটেলাইট কত ওজনের পাঠিয়েছে যদি বলি, তাহলে সেটা হবে GSAT-11, এটা ওজন ছিল 5854 কিলোগ্রাম, কিন্তু এটা ফ্রান্সের দ্বারা পাঠানো হয়েছিল। তাহলে ইন্ডিয়া তাদের লঞ্চিং ভেহিকেলে পাঠিয়েছিল সব থেকে ওজনের কথা যদি বলি, তাহলে 4000 কিলোগ্রাম, যেটা পাঠিয়েছিল কার দ্বারা, জিএসএলভি MK3 দ্বারা, নাম ছিল GSAT-29। আর এখনো পর্যন্ত সব থেকে যদি হেভিয়েস্টের কথা বলি, তাহলে ফ্রান্সের সাহায্যে পাঠিয়েছিল, সেটা হচ্ছে GSAT-11, ওজন ছিল 5854 কিলোগ্রাম। নেক্সট, GSAT-7, এটা হচ্ছে একটা স্যাটেলাইট ফর দ্য পারপাস অফ মিলিটারি অ্যাপ্লিকেশন, আমাদের যে মিলিটারি সার্ভিস তাদেরকে সাহায্য করার জন্য GSAT-7 হচ্ছে একটা পারপাস, এটা একটা স্যাটেলাইট মিলিটারি অ্যাপ্লিকেশনের জন্য মনে করে রাখবো। নেক্সট নাম্বার 12, মিশন শক্তি হচ্ছে একটা অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন মিশন। এটা কাদের মিলিত প্রজেক্ট, ইসরো এবং DRDO ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট আমাদের যে রয়েছে অর্গানাইজেশন রয়েছে, সে DRDO এবং ইসরো মিলিত একটা প্রজেক্ট হচ্ছে কি মিশন শক্তি, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, যেটা প্রথমে ছিল, যারা আন্ডারে ইসরো প্রথমে কাজ করতো 1972 আগে, এবং বর্তমানে যে ডিপার্টমেন্ট অফ স্পেসের আন্ডারে কাজ করে ইসরো DOS, সেই দুটো কার আন্ডারে কাজ করে না, আন্ডার PM অফিস, আমাদের যে প্রাইম মিনিস্টার অফিস রয়েছে তাদের আন্ডারে কিন্তু কাজ করে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এবং ডিপার্টমেন্ট অফ স্পেস। নেক্সট, ওল্ডেস্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর রিসেন্টলি রিকমিশনড, আমাদের ইন্ডিয়ার দ্বারা সব থেকে পুরনো একদম প্রাচীন একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে রিসেন্টলি রিকমিশন করা হলো, মানে তাকে রিটায়ারমেন্ট দেওয়া হলো, রিকমিশন করা হলো, তার নাম কি না অপ্সরা। নেক্সট, দ্য ফার্স্ট IRS স্যাটেলাইট অফ ইসরো, IRS মানে রিমোট সেন্সিং স্যাটেলাইট। তাহলে ইন্ডিয়ার প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইটের নাম কি, যেটা ইসরো লঞ্চ করেছিল, সেটাকে লঞ্চ করা হয়েছিল কাদের দ্বারা, US এর দ্বারা। তাহলে ইসরোর যদি প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইটের কথা বলে থাকি, তাহলে সেটা কিন্তু ইসরো লঞ্চ করেছিল US এর দ্বারা। তাহলে এই হচ্ছে 15টা মতন শর্ট কোশ্চেন, যেটা যে স্পেস প্রোগ্রাম রয়েছে ইন্ডিয়ার সেটা থেকে। তো আশা করি তোমরা ভিডিও থেকে প্রথম থেকে লাস্ট অব্দি দেখেছো।
এবং একটু হলেও তোমাদের আমাদের যে স্পেস প্রোগ্রাম তার যে হিস্ট্রি এবং তার যে ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে তোমরা একটু হলেও অবগত হয়েছে বলে আমি মনে করি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে নিও, এবং ভিডিওটি তোমার যদি আমার চ্যানেলে তোমরা জুড়তে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পার্সেল 24/7। এবং যারা পেজে দেখছো ফেসবুক পেজে, তো পেজটাকে লাইক করে তোমরা পেজেও জয়েন হয়ে যেতে পারো, পেজটাকে গিয়ে জয়েন করতে পারো এরকম ইম্পর্টেন্ট কিছু ভিডিও কন্টেন্টের জন্য। যাই হোক, ভিডিওটাকে লেন্দি করবো না, এখানে শেষ করলাম। শীঘ্রই দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। বলেই তো রাখলাম, তো এই সেশনে তোমরা দেখে এলাম স্পেস প্রোগ্রাম, এর পরের সেশনে আমরা দেখে নেবো কি না নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।